বাংলাদেশ সংকট সম্ভাবনার মাঝে অদম্য গতিতে এগিয়ে চলা এক জনপদ। এই দেশে আছে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, সেই সাথে মানব সম্পদের সম্ভাবনা। সব মিলিয়ে স্বাধীনতার 5 দশকের বেশি সময় পথ চলা বাংলাদেশ কতটুকু এগোলো এবং কোন জায়গায় আমরা যেতে চাই, এই বিষয়ে আছে আমাদের প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই। আপনাদের সাথে আছি আমি ইয়াসির সিলমি। আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে নানা শ্রেণী পেশার মানুষের কাছে জানতে চাই তাদের পেশার সমস্যা, তাদের জীবনের সমস্যা, সম্ভাবনা, সেই সাথে আগামীর বাংলাদেশ রচনার জন্য তাদের কি পরামর্শ, সেই বিষয়ে আমরা কথা বলি। সেটির ধারাবাহিকতা এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালে। আমরা আজকে কথা বলবো এখানকার কর্মরত চিকিৎসকদের সাথে। আমরা জানার চেষ্টা করব তাদের পেশার বাস্তবতা, স্বাস্থ্য খাতের সংকট ও সম্ভাবনা, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা। শুরুতেই পরিচয়ের পালা। আমার সাথে আজকে উপস্থিত আছেন আলোচক হিসেবে এই হাসপাতালেরই পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AK আশরাফুল করিম। আমার সাথে আরও আছেন ডাক্তার রজত শঙ্কর রায় বিশ্বাস, সহযোগী অধ্যাপক মেডিসিন, এবং সর্বশেষ ডাক্তার ভাষা চৌধুরী, ইন্টার্ন চিকিৎসক। এবং আমার বাপাশ থেকে আছেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, ডাক্তার রাকিব হাসান তান্না, মেডিকেল অফিসার AMEU অ্যান্ড এমার্জেন্সি বিভাগ, এবং সর্বশেষ ডাক্তার তানজিমুল হক, ইন্টার্ন চিকিৎসক। আপনাদের সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি চলে যাচ্ছি ডাক্তার AK আশরাফুল করিমের কাছে। তিনি এই হাসপাতালেরই পরিচালক হিসেবে কর্মরত আছেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রায় 4 দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম তথা এই অঞ্চলের সেবা দিয়ে যাচ্ছে। যে স্বপ্ন নিয়ে, যে প্রত্যাশা নিয়ে 1979 সালে আপনাদের যাত্রা শুরু হয়েছিল, আজকে প্রায় 46 বছর পর এসে আপনারা কি মনে করেন আপনাদের সেই স্বপ্ন বা প্রত্যাশা পূরণ হয়েছে? কতটুকু এগোতে পেরেছেন এবং কোন জায়গায় পিছিয়ে আছেন সার্বিকভাবে মূল্যায়ন করবেন? আমরা অনেক দূরে গিয়েছি। আমরা বলবো যে আমরা যে প্রত্যাশা আমরা ছিল, আমরা ইনশাল্লাহ ম্যাক্সিমাম আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের অনেকগুলো বিষয় আমরা দেখেছি। এই হাসপাতালের সর্বশেষ ক্যান্সার হাসপাতালেরও একটা উদ্যোগ আপনারা গ্রহণ করতেন, সেটার সর্বশেষ কী অবস্থা? কারণ ক্যান্সার রোগটা এই অঞ্চল সহ পুরো বিশ্বে যেভাবে বিস্তার ঘটছে, তার বিপরীতে চিকিৎসাটা আসলে ওইভাবে পর্যাপ্ত হয়নি। আপনাদের একটা উদ্যোগ আছে, সেটার এখন কি অবস্থা? আমাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আসলে এটা হচ্ছে আমাদের মাদার প্রতিষ্ঠান। এর অধীনে রয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, যেখানে 115 জন শিক্ষার্থী প্রতি বছর ভর্তি হচ্ছেন এবং অত্যন্ত কৃতিত্বের সাথে তারা তাদের MBBS কারিকুলাম সম্পন্ন করছেন। আছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট, যেখানে 120 বেডের আমাদের শয্যা রয়েছে। আমাদের মেডিসিন, সার্জারি, গাইনি, অপস সকল ডিপার্টমেন্টে আমাদের সার্বক্ষণিকভাবে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। আচ্ছা, খুব ভালো লাগলো যে আপনাদের হাসপাতালে আসলে অনেকগুলো ব্যবস্থাপনা আছে, যেটা আসলে চট্টগ্রামবাসীর জন্য আসার কথা। এর পাশাপাশি আপনার হাসপাতাল থেকে বের হয়ে যেতে দেশের স্বাস্থ্য খাত নিয়ে আপনাকে মূল্যায়ন করতে বলি, আপনি কি বলবেন? স্বাস্থ্যসেবার কথা যদি বলা হয়, স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজন, এখানে দেখা যাচ্ছে যে কোনো কিছু হলেই চিকিৎসকদের ব্যাপারে কিছু নেগেটিভ কথা বলা হয়, হ্যাঁ, যেটা আসলে অত্যন্ত দুঃখজনক। কারণ এই করোনাকালীন সময় আপনি দেখবেন, করোনাকালীন সময় কিন্তু এই বাংলাদেশের চিকিৎসকরাই, আমরাই কিন্তু চিকিৎসা দিয়ে গিয়েছি। কেউ কিন্তু দেশের বাইরে যেতে পারেনি এবং আমাদের হাতে চিকিৎসা নিয়েছে এবং শতভাগ সাফল্য বিশ্বের মধ্যে বাংলাদেশের চিকিৎসকরাই দেখেছেন। হ্যাঁ, আপনি চমৎকার বলেছেন দেশের স্বাস্থ্য খাত এবং চিকিৎসকদের জীবন নিয়ে। তারা যে আমাদের জরুরি প্রয়োজনে যে পরিমাণে এগিয়ে আসে, আমরা মনে করি সেটার মূল্যায়ন রাষ্ট্রীয় পর্যায় থেকে হওয়া উচিত। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আমি মনে করি প্রতিটি জায়গায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সার্বজনীন শিক্ষা সহ আমাদের কারিগরি শিক্ষা, প্রতিটি জায়গায় বেকারত্ব দূর, এইগুলো নিয়ে যাতে আমরা আর রাজনৈতিক ব্যাপারে আমাদের যেটা হচ্ছে যে রাজনীতিকদের ব্যাপারটা আসলে রাজনীতিকদের হাতে থাকাটাই বেটার, যেটা আমরা কিছুটা ব্যত্যয় দীর্ঘ সময় দেখতে পেয়েছি। কেমন? এবং রাজনীতিকদেরকে পরমত সহিষ্ণু হতে হবে আরও,
এবং পরস্পর শুধুমাত্র আমরা এই দেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি, আমাদের পরবর্তী আলোচক আছেন আমাদের সাথে মা ও শিশু হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রজত শঙ্কর রায় বিশ্বাস আছেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে যেই প্রশ্নটা আমি করব, চিকিৎসা পেশায় কিভাবে এলেন, কত বছর ধরে আছেন? যখন প্রাইমারি গ্রাম, হাই স্কুল গ্রাম, কলেজ শহরে আসলাম, তারপরে বিভিন্ন অপশনগুলো ইন্টার পাস করার পরে কোথায় যাওয়া যায়, কী যাওয়া যায় সেরকম প্ল্যানও ছিল না, সেরকম বুদ্ধিশুদ্ধিও ম্যাচিউর হয়নি তখন তৈরি হলাম কোচিং করে। এরপরে ভর্তি পরীক্ষা দিলাম, মেডিকেলে টিকে গেলাম, টিকে তারপর চিরাই মেডিকেলে ভর্তি হয়ে তারপরে শেষ করলাম MBBS। এরপরে পোস্ট গ্রাজুয়েশন চান্স পেলাম, পোস্ট গ্রাজুয়েশন করে একসময় দেখলাম যে হ্যাঁ আমি চিকিৎসক হয়ে স্পেশালিস্ট হয়ে নিজেকে তৈরি করছি। এভাবে হয়ে গেছে, কিন্তু একদম ছোটোবেলা থেকে প্ল্যান করে যেটা বলা হয় সেরকম কোনো অপশন সেভাবে ছিল না। আচ্ছা, এক্ষেত্রে অনুপ্রেরণা কেউ ছিল কি না? এমনি যখন স্কুল কলেজ লেভেলে যখন দেখতাম যে গ্রামে সরকারি ডাক্তার আসতেছে, ওদেরকে প্রাধান্য দেওয়া হয়। গ্রামে যিনি আমাদের গ্রামে বাঁশখালীতে প্রিন্সিপাল নামে একজন ডাক্তার ছিল, মা বাবারা সবাই ওনার সুনাম করতো। তো এখন ডক্টর নারায়ণ দাস ছিল সিনিয়র ডাক্তার, উনি আসতো, উনি ট্রিটমেন্ট দিত। তখন ওনাদেরকে মনে হতো যদি আমিও যদি ওইরকম হতে পারতাম বা আমারও যদি চিকিৎসক যদি হতে পারে। একটা সুপ্ত বাসনা ছিল, সেই সুপ্ত বাসনাগুলো আসলে তো বাসনা থাকলে হবে না, এটা কাজে সাফল্যে রূপান্তরিত করতে হবে, পরিশ্রম করতে হবে। দারুণ বলেছেন। আপনি বর্তমানে মেডিসিন বিভাগে কর্মরত আছেন এই হাসপাতালে। আপনার বিভাগ নিয়ে যদি বলতেন, সার্বিক কার্যক্রমগুলো কি, আপনাদের এই যাবৎকালের অর্জন এবং ভবিষ্যৎ লক্ষ্য কী? হ্যাঁ, ভালো। চিকিৎসা পোস্ট গ্রাজুয়েশন শেষ করার পরে এখানে এফকরি স্যার ছিল মরহুম মা শিশু হাসপাতালে, স্যারকে শ্রদ্ধাভরে স্মরণ করতেছি। উনি পেপারে বিজ্ঞপ্তি দিল যে এখানে রেসিডেন্ট ফিজিশিয়ান লাগবে। তখন আসলাম, অ্যাপ্লিকেশন দিলাম, স্যার চয়েস করলো, জয়েন করলাম রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে। তারপরে দেখলাম যে আউটডোরে রুগী দেখা প্লাস ছাত্র পড়ানো, ওটা দিয়েই শুরু। মা শিশু হাসপাতালের যে উত্তরোত্তর উন্নতি 2014 সাল থেকে দেখতেছি, ওটা রেসিডেন্ট ফিজিশিয়ান থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে এখন মেডিসিনের একটা ইউনিটের দায়িত্বে আছি। তো এখানে দেখতেছি যে এখানে কম খরচে বেশি রুগীর সেবা দেওয়ার জন্য যে অপশন সেটা আমরা ফলো করি। সরকারিতেও কম খরচে বেশি রুগী দেখা হয়, আর আমরাও কম খরচে বেশি রুগী দেখি। বেশিরভাগই আমরা চেষ্টা করি, আমাদের যে টিম আছে মেডিসিনে, আমাদের 3টে ইউনিট আছে, আমাদের ডিপার্টমেন্ট আছে, আমাদের সাথে আমাদের পরিচালনা পরিষদ আছে, আমাদের এক্সিকিউটিভ কমিটি আছে, আমাদের উপরের এবং আমাদের মিড লেভেল এবং ইন্টার্নরা আছে, আমাদের নার্সিং স্টাফ আছে এবং এমনকি MLSরা আছে। সবাই চেষ্টা করে, সবার চেষ্টায় এই মেডিসিন ডিপার্টমেন্টে রুগী আগে যেখানে 60টা বেড ছিল, এখন প্রায় 120টা বেড কেবিন সহ। এখানে আপনাদের জন্য জানিয়ে রাখতে চাই যে ওই বেডগুলো আমরা এখন পুরোটাই ফিল আপ হয়। আপনি যদি সন্ধ্যায় আসেন দেখবেন যে এখানে অ্যাডমিশন হওয়ার জন্য কোনো পর্যাপ্ত সিট খালি নেই, সরকারি মেডিকেল রেফার করে দিতে হয়। আচ্ছা, আপনার কাছে এই প্রেক্ষিতে যেটা জানতে চাই, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কোন কোন পদক্ষেপগুলো আসলে নেওয়া উচিত, যেগুলো না নিলেই হয় না? তবে আমি মনে করি যে সিটের যে ব্যাপার, রুগীরা আসে একটা সিট পায় না সরকারি হাসপাতালে বা আমাদের এখানে যখন সিট থাকে না, আমরা যখন রেফার করি তখন ফ্লোরে রুগীরা পড়ে থাকে। ওই বেসিক প্রবলেমটাতেই মনোযোগ দিতে হবে। আমি একটা রুগীকে যদি সিট দিতে না পারি তাহলে আমি বাকি কোনো কিছুতে আমি করতে পারবো না। আমি চিকিৎসা দিতে পারবো না, আমি ওষুধ দিতে পারবো না, আমি এক্সামিন করতে পারবো না, রুগী ঘুমাতে পারবো না, ওষুধ ভালো হবে না। তো ওই জায়গাটাতে আমি মনে করি প্রায়োরিটি দিতে হবে। আমাদের হাসপাতালগুলোতে কোনো রুগী সিটবিহীন থাকতে পারবে না, অ্যাটলিস্ট একটা শোয়ার বেড দিব। আপনি আসলে এই বিষয়ে দায়িত্বশীল না হলেও একজন চিকিৎসক হিসেবে চমৎকার বলেছেন, এই উদ্যোগগুলো গ্রহণ করা যেতে পারে। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ চান? আমি চাই সদর্ভ পালন করা, যার যেটা কাজ। আমার কাজ ডাক্তার, আমি ডাক্তারি করব। আমার কাজ নার্সিং, আমি নার্সিং করব। আমার কাজ শিক্ষক, আমি শিক্ষিত করব। আমার কাজ ইঞ্জিনিয়ার, যার যেটা অর্পিত দায়িত্ব সেটা আমরা পালন করব। আমরা বুঝবো যে আমার দায়িত্ব কী এবং আমি এটা ইন টাইম পালন করব। আমি সময় মতো পালন করবো, আমি সময় মেনটেন করবো এবং সময় মতো পালন করব। এর বাইরের কোনো কাজে আমি নিজেকে নিয়োজিত করব না। আমার নিজের কাজ, অর্পিত কাজ যদি আমি পালন করি এবং সময় মতো পালন করি, দেশটা অনেক বেশি এগিয়ে যাবে বলে আমি মনে করি। চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচক, একজন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন আমাদের সাথে, ডাক্তার ভাষা চৌধুরী। তিনি মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই যেটা জানতে চাই, পড়ার জন্য অনেকগুলো সাবজেক্ট ছিল, সেটা বিজ্ঞানের অনেক সাবজেক্ট কিংবা ব্যবসায় প্রশাসন, সমাজ বিজ্ঞান হতে পারত। এত কিছু ছাপিয়ে চিকিৎসা বিজ্ঞানকে সাবজেক্ট হিসেবে পছন্দ করার কারণ কি?
মেডিকেল প্রফেশনে একেবারেই আমার স্বইচ্ছায় আসা হয়নি, যেহেতু আমার বাবা মার ইচ্ছা ছিল আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করব, তাদের জন্যই আসলে আমার মেডিকেল প্রফেশনে আসা। আমার ইচ্ছা ছিল হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স বিষয়ে পড়াশোনা করব, কিন্তু হচ্ছে আমার বাবার ইচ্ছাতেই মেইনলি হচ্ছে আমার এই প্রফেশনে আসা। আচ্ছা, যেভাবেই আসেন এখন যেহেতু এসেই পড়েছেন, তার মানে এটিকে গ্রহণ করতে হবে, সেই সাথে মানুষের সেবা দিয়ে যেতে হবে, এবং আপনি নিশ্চয়ই সেই বিষয়ে প্রস্তুত। ভবিষ্যতে কোন বিষয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছা? মেডিসিন বিষয়ে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, ইন্টারনাল মেডিসিন। আচ্ছা, আপনি একজন উদীয়মান চিকিৎসক হিসেবে যারা এই সাবজেক্ট পড়তে চায় বা যারা এদিকে আসতে চায় তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? তাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? এটা হচ্ছে এখন যে আমরা ইন্টার্ন করতেছি, এখন থেকে হচ্ছে এই বিষয়ে প্রিপারেশনটা নেওয়া শুরু করে দেওয়া দরকার। এরপর হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার আছে যেখানে হচ্ছে ওরা এটার জন্য কোচিং করতে পারে। আর হচ্ছে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে বাসায় পড়াশোনাটা, তো ওরা হচ্ছে এখন থেকে হচ্ছে পড়াশোনাটা শুরু করে দিতে পারে। তাহলে হচ্ছে গ্যাপটা যদি তৈরি হয়ে যায় তাহলে পড়াশোনাটাতে আসলে পিছিয়ে যায়, সেক্ষেত্রে আসলে পরবর্তীতে আগানোটা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে এই যে ইন্টার্ন লাইফ থেকে হচ্ছে পড়াশোনাটা শুরু করে দেওয়া। পড়াশোনার আসলে বিকল্প নেই। আপনি একজন নারী হিসেবে যদি আমি বলি, চিকিৎসা ক্ষেত্রে কোনো ধরনের আলাদা কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা, সেটা ভালো অথবা মন্দ, মানে আলাদা কিছু মনে হয়েছে কিনা নারীর জন্য যে সম্মান এবং নিরাপত্তা এই খাতে থাকা দরকার, সেটি পর্যাপ্ত কিনা? আমার মতে সেটা পর্যাপ্ত না। সাধারণ জনগণ একজন মেল ডক্টরকে যতটা সম্মান দেয় অতটুকু একজন ফিমেল ডক্টরকে কখনোই দেয় না। বেশিরভাগ সময়ে হচ্ছে আমাদেরকে ওরা সিস্টার অথবা নার্স হিসেবে সম্বোধন করে, যেটা হচ্ছে আমাদের জন্য মানে একেবারেই রেসপেক্টেবল না। তো হচ্ছে এই বিষয়টা নিয়েই হচ্ছে আমাদের একটা সমস্যা আছে, এবং রেসপেক্ট না আমরা কখনোই প্রপারলি পাই না একজন ফিমেল ডক্টর হিসেবে। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে মিশ্র অভিজ্ঞতার কথা আমরা শুনি। পেশেন্ট পার্টি এক ধরনের কথা বলেন, ডাক্তারদেরও নিজেদের অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে এটি ভালো হোক, দুই পক্ষের সাথে একটা চমৎকার সম্পর্ক তৈরি হোক এবং এটা নিশ্চিত কর্তৃপক্ষ এগিয়ে আসে, এটা আমরা চাই। সর্বশেষ প্রশ্ন, একজন নারী তথা দেশের নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আগামীর বাংলাদেশ এমন চাই যেখানে সবাই মিলেমিশে থাকবে, এবং অবশ্যই সাধারণ জনগণ যেখানে ডাক্তারদেরকে সঠিক সম্মানটা প্রদান করবে, এরকম একটা বাংলাদেশে দেখতে চাই। বাহ, চমৎকার বলেছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক। আমাদের সাথে আছেন এই হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। ডাক্তার নাসির উদ্দিন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই যেটি জানতে চাই, অনেকগুলো পেশা থাকতে চিকিৎসা পেশাকে বেছে নিয়েছেন, কঠিন এবং মহৎ একটি পেশা। কবে থেকে এই পেশায় আছেন এবং স্বপ্ন কি ছিল, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? চিকিৎসা একটা মহান পেশা, এবং এই পেশায় আমার জার্নিটা লম্বা সময়ের জার্নি, গত 30 বছরের জার্নি আসলে। এবং ইন্টারেস্টিংলি আমার বাবা ছিলেন একজন প্রকৌশলী, এবং আমারও খুব ইচ্ছা ছিল আমার বাবার মতো একজন প্রকৌশলী হওয়া। পরবর্তীতে কিন্তু আমার বাবার যে ছিল সেটা হলো আমার ছেলে হবে ডাক্তার, চিকিৎসক, এবং এটা নিয়ে মনোমালিন্য হয়েছিল বেশ। এবং আমি মেডিকেল MBBS রিলেটেড ইন্টারমিডিয়েট শেষ করার পর আর কোনো ওই বিষয়ে আসলে পড়ালেখাই করিনি। আমি আমার বাবার মতো করে প্রকৌশলী হওয়ার জন্য পড়ালেখা করেছিলাম, এবং বুয়েটেই পরীক্ষা দিয়েছিলাম, এবং বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আমি চান্স পেয়েছিলাম। পরবর্তীতে আমাদের যে এবার পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে MBBS পরীক্ষাটা পড়া হয়েছিল, বিভিন্ন সমস্যার জন্য পড়া হয়েছিল, এবং এর মধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। ওনার ফুসফুসের একটা নিউমোথোরাক্স নামক একটা রোগ ধরা পড়ে, এবং উনি আমাকে হাত দিয়ে ওই সময় বলেছিলেন, আমার একটা রিকোয়েস্ট তোর প্রতি, তুই ডাক্তার হ। এবং আমি ওই সময় আসলে ডাক্তারের জন্য ফর্ম ফিল আপ করি এবং পরীক্ষা দিই, চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পাই। এবং পরবর্তীতে দেখা যায় এই যে ডাক্তারি পেশাটা আল্লাহর রহমতে ভালোই আছি, চিকিৎসা দিচ্ছি, এবং রোগীদের কাছ থেকে যথেষ্ট দোয়া পাই। এবং এই প্রফেশন ছাড়া আমার মনে হয় না অন্য কোনো প্রফেশনে এত সরাসরি দোয়া পাই। আসলে বলেছেন, এটি এমন একটি পেশা যেখানে সম্মান, সম্মানী এবং দোয়া সব কিছুই দুহাত ভরেই ডাক্তাররা পেয়ে থাকেন, সেটি সত্য। আপনার কাছে এই প্রেক্ষিতে আরেকটি বিষয় যেটি জানতে চাই, শিশুকাল থেকে তরুণকাল পর্যন্ত একটা মানুষের লাইফস্টাইল কেমন হওয়া উচিত এবং পরিবারের কি ভূমিকা থাকা উচিত? আপনি দেখবেন
আমাদের সময় আমরা যেভাবে খাদ্যাভ্যাস এবং আমরা যে সময় বাইরে খেলাধুলা করতে পেরেছি, এখন কিন্তু সেই পরিবেশ নেই। এখন একটা ইনসিকিউরিটির মধ্যে থাকে এবং বাচ্চাদের মধ্যে সবার মধ্যেই হাতে হাতে ট্যাব বা অ্যান্ড্রয়েড, ওখানে ওরা গেমসে আসক্ত থাকে, ওরা রুম থেকে বের হয় না। আপনি একটা পারিবারিক অনুষ্ঠানে যান, দেখবেন যে সব বাচ্চাগুলো একটা রুমের মধ্যে, একটা পারিবারিক অনুষ্ঠানে যে বাচ্চারা হইচই করবে সেগুলোও কিছু নেই, সবাই সবার মতো গেমস আছে। তারপর 2 নম্বর হলো খাদ্যাভ্যাস। সবার মধ্যে একটা যে খাবারগুলো আসলে খুব বেশি খাওয়া উচিত নয়, জাঙ্ক ফুড যেগুলোকে আমরা বলি, বার্গার, চিকেন ফ্রাই, এগুলোর প্রতি ওদের আসক্তি বেশি। একটু সবজি খাবে, সুষম খাবার খাবে, সপ্তাহে অন্তত 3 বার যেন ডিম বা দুধ খায়, এগুলোর প্রতি ওদের অনাগ্রহ। এখান থেকে যে জিনিসটা তৈরি হচ্ছে বাচ্চাগুলো বেশ মোটাসোটা হয়ে যাচ্ছে। মারা খুশি, কিন্তু আমরা খুশি না, আমাদের ভবিষ্যৎ খুশি না, কারণ এরা অবেসিটি ডেভেলপ করছে খুব অল্প সময় ধরে। পরবর্তীতে তাদের ভবিষ্যৎ যে জিনিসটা হতে পারে সেটা তো তাদের খুব অল্প সময়ে বিভিন্ন হৃদরোগের, তারপর চর্বি, কোলেস্ট্রল বাড়ার সমস্যা, এবং তাদের খুব অল্প সময়ে ডায়াবেটিস নামক ওষুধ এবং লিভারের ফ্যাটি লিভার, এ জাতীয় বিভিন্ন রকমের অসুখ কিন্তু খুব অল্প সময়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য পারিবারিক ভূমিকা এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণ, শুধু তাদেরকে তো দোষ দিয়ে আমরা করতে পারি না, তাদেরকে তো খেলার মাঠ দিতে হবে, তাদেরকে সিকিউরিটি দিতে হবে, সেই জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আপনি চমৎকার বলেছেন। উন্নত জাতি গঠনে আমাদের প্রজন্মের যেভাবে বেড়ে ওঠা উচিত এবং তাদের প্রতি পরিবারের যে কর্তব্য, সেটি আপনি যে পরামর্শ দিয়েছেন, আমি মনে করি আমাদের দর্শকরা সেটি মেনে চলবেন। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন চিকিৎসক তথা দেশের নাগরিক হিসেবে বাংলাদেশটাকে আপনি কিভাবে দেখতে চান? তো আমি চাইবো একটাই, সেটা হলো আমরা যেন মতামতটা দিতে পারি, আমরা যেন আমাদের মধ্যে যা আছে সেটা যেন আমরা প্রকাশ করতে পারি। আমরা কোনো বৈষম্য চাই না, আমরা কোনো শোষণ চাই না, বৈষম্যহীন, শোষণহীন একটা নতুন বাংলাদেশ চাই আমরা। উন্নত বাংলাদেশ গড়ার জন্য স্বাস্থ্যটাকে আসলে 2টা ভাগে ভাগ করতে হবে। একটা শিক্ষা, যেখানে শিক্ষকরা থাকবে, শিক্ষকরা ডাক্তার বানাবে, তাদেরকে পড়ালেখা করবে, তাদের রিসার্চ করবে, ওই রিলেশন থাকবে। আরেকটা গ্রুপ থাকবে যারা স্বাস্থ্য সেবা দিবে। এই 2 গ্রুপটা যদি আলাদা করা যায়, দুভাবে যদি করা যায়, তাহলেই আসলে আমাদের স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষার উন্নতি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক। আমাদের সাথে আছেন ডাক্তার রাকিবুল হাসান তান্না। তিনি এই হাসপাতালের এএমইউ অ্যান্ড এমার্জেন্সি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। ডক্টর রাকিব, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইব, আপনি এমন একটি বিভাগে কাজ করেন যেখানে আসলে 24 ঘন্টায় সংকটকালীন অবস্থায় মানুষ তাদের দুঃসময় থেকেই আসেন, এবং আপনাদের কাজটা হচ্ছে অতি দ্রুত কিন্তু নিখুঁত চিকিৎসা দেয়া। হ্যাঁ, এই যে একটা স্নায়ুর চাপটা বেড়ে যাওয়া, এই কাজটা কিভাবে সামলান আপনার বিভাগটি, আপনি সার্বিকভাবে বলবেন আমাদের। ইমার্জেন্সি অ্যান্ড আমো, যেটা হচ্ছে আমি কর্মরত আছি চট্টগ্রাম মা শিশু হাসপাতালে। আমাদের এই জুলাই বিপ্লবের সময় আমাদের এই ইমার্জেন্সি এমইউতে আমরা সর্বস্তরে আমরা যারা আছি, আমরা যারা মানে মেডিকেল অফিসার থেকে শুরু করে আমাদের যারা সিনিয়র প্রফেসররা আছে, আমরা ওই দিনগুলোতে আমার এখনও মনে পড়ে যখন রক্তাক্ত বিভিন্ন ধরনের আমাদের পেশেন্টগুলো ঢুকতেছিল, তখন আমাদের অর্থোপেডিক সার্জারি, এমনকি প্রফেসর লেভেল থেকে শুরু করে সর্বস্তরের ডাক্তারগণ আমাদের ইমার্জেন্সিতে এসে আমাদের তখন তৎকালীন সময়ে এই সমস্ত রোগীগুলোকে আমরা স্বাস্থ্যসেবা দিয়েছিলাম। ইমার্জেন্সি নিয়ে আরেকটি কথা চলে আসে, অনেক সময় রোগীদেরকে কাঙ্ক্ষিত সেবাটা সর্বোচ্চ নিষ্ঠা এবং পরিশ্রম দিয়ে দেওয়ার পরও অনেক সময় হয়তোবা সেটা রোগীর ক্ষেত্রে কাজ করে না, কিংবা আবার অনেক সময় এমনও দেখা যায় ব্রড ডেড রোগী। কিন্তু এই বিষয় নিয়ে পেশেন্ট পার্টির সাথে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, আপনি নিশ্চয়ই সেরকম কিছু সম্মুখীন হয়েছে। এই বিষয়গুলো কিভাবে সামাল দেন এবং এই ধরনের সমস্যা যাতে না হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পেশেন্ট পার্টি যারা আছে তাদের করণীয় কি বলে আপনি মনে করেন? আসলে প্রত্যেকের ফ্যামিলি হচ্ছে একটি আবেগের জায়গা। এই ক্ষেত্রে আমি মনে করি যে
আমার নিজেরও মা মারা গেছে, যখন মারা গেছিলো তখন আমি দেখছিলাম যে কি আবেগ মানুষের বের হয়ে আসবে, সেই ক্ষেত্রে আপনি আবেগ ধরে রাখতে পারবেন না। প্রত্যেকটা মানুষের আবেগ জড়ানো মানে কি আবেগের বহিঃপ্রকাশ ঘটে যখন তার নিকটস্থ কেউ একজন আত্মীয় স্বজন মারা যায়, পিতা মাতা ভাই বোন, তখন সে আবেগটা প্রকাশ করবে। আর সেই ক্ষেত্রে এটা কি সুন্দরভাবে হইতে পারে, খারাপভাবে হইতে পারে, কিন্তু এটা আপনি নেওয়ার ক্যাপাবিলিটিটা কতটুকু এটা আপনাকে দেখতে হবে একজন ডক্টর হিসেবে। ঠিক আছে, আমি মনে করি যে কি যে পেশেন্টটা মারা গেছে এটা হয়তো বা আমার বাবা হইতে পারতো, আমার হয়তো বা আমার ভাই হইতে পারতো, সুতরাং আপনাকে ওই দৃষ্টিতে দেখতে হবে। যখন আপনি ওই দৃষ্টিতে দেখবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ পৃথিবীতে সব কিছুই কঠিন জিনিস আপনার সহজ লাগবে। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যে প্রশ্নটা সবাইকেই করছি, একজন নাগরিক হিসেবে বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আসলে একটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আর এই চিকিৎসা ব্যবস্থাটা বিগত 15 বছর আমলে ফেসিবাদের যে সরকার ছিল ওই আমলে চিকিৎসা ব্যবস্থাটা আমরা ওই লেভেলে পাইনি। কারণটা কি, এর বহিঃপ্রকাশ হচ্ছে যে বিভিন্ন হসপিটালে আপনি যখন যাবেন গ্রাউন্ড ফ্লোরের রুগীরা শুয়ে আছে, তাহলে এটার বহিঃপ্রকাশ ঘটে কি আমাদের ওই ধরনের কি বেড এবং পর্যাপ্ত সার্ভিসের প্রোভাইড করা হয়নি। তো আমি বর্তমানে আশা করতেছি যে ভবিষ্যতে ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক সরকার আসবে, যে সরকার আমাদের এই চিকিৎসা থেকে শুরু করে আমাদের মৌলিক চাহিদাগুলো সব কিছু কি প্রোভাইড করবে এবং কি দেশকে সুন্দরভাবে একটা শক্তিশালী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করাতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এবার আমরা আমাদের সর্বশেষ আলোচক আছেন ডাক্তার তানজিমুল হক, ইন্টার্ন চিকিৎসক, চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে কর্মরত আছেন, তার সাথে আমরা কথা বলবো। আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই যেই বিষয়ে জানতে চাইব, আপনি অনেকগুলো সাবজেক্ট থাকতে মেডিকেল বিষয়কে বেছে নেওয়ার কারণ কি এবং এই পেশায় আসার পেছনে অনুপ্রেরণা কে বা কারা? অ্যাকচুয়ালি অনেকগুলো সাবজেক্ট থাকার পরও আমার মেডিকেল সায়েন্সে আসার কারণটা হচ্ছে বলা যায় যে রিজিক, আল্লাহ যেটা রিজিক রাখছে। মেইনলি আমার ইচ্ছা ছিল অ্যাডমিনিস্ট্রেশন টাইপসের জব। তাছাড়া যেহেতু মেডিকেল সায়েন্সে আসছি আলহামদুলিল্লাহ, পরবর্তীতে এসে যখন দেখতেছি মানুষের কী পরিমাণ কষ্ট নিয়ে আসে, মেইনলি হচ্ছে আমাদের সবার একটা নিয়ামত হচ্ছে সুস্থতা। এখন একজন মানুষ অসুস্থ হলে কী পরিমাণ যে একটা কষ্টের মধ্যে দিয়ে যায়, বা মানসিক বলেন শারীরিক বলেন, সেটা দেখে যখন বুঝতে পারতেছি যে স্যাররা যখন ট্রিটমেন্ট দিয়ে যখন দেখতেছি পেশেন্টরা আপনার সুস্থতা হওয়ার পর যখন স্যারদের জন্য দোয়া করে, ওইটাই মেইনলি ইন্সপিরেশন। তাছাড়া আমার বাবার খুব স্বপ্ন ছিল, আব্বু খুব রেসপেক্ট করে এই চিকিৎসা বৃন্দদেরকে, বুঝছেন? তো এইভাবেই যাত্রাটা শুরু আর কি। এই প্রেক্ষিতে যেটি জানতে চাইবে, যত সহজেই বললেন চিকিৎসক হয়ে গেলেন, কিন্তু আমি যদি পুরো যাত্রার কথা বলি, মেডিকেলে চান্স পাওয়া, এরপরে 5-6 বছর পড়াশোনা করে ডাক্তার হওয়া সহজ কথা না। এই স্বপ্নটা পূরণ করার জন্য কি কি বিষয়ে আপনাকে সচেতন থাকতে হয়েছে, কোন বিষয়ে পরিশ্রম করতে হয়েছে? আসলে যেটা আপনাকে বললাম, ডাক্তার তো হয়ে গেলাম, এটা বলাটা যতটা সহজ ছিল কিন্তু যাত্রাটা অতটা সহজ ছিল না আমার জন্য অ্যাকচুয়ালি। কারণ আমরা একটা মেডিকেল সায়েন্সে আপনাকে রেগুলার, যেটা আমাদের আইটেম আছে, কার্ড আছে, টার্ম আছে, দেন সর্বশেষ প্রফ, যেটা আমাদের ফাইনাল ইয়ার হিসেবে মেনটেন করা হয়, রেগুলারই থাকতে হবে মেইনলি, বুঝছেন? আপনার আপনার অন্যান্য এক্সট্রা কারিকুলামের পাশাপাশি পড়ালেখাটা যদি আপনি বরাবর সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে নিয়ে যান, তাহলে আলহামদুলিল্লাহ যে কোনো কষ্ট হবে না। হ্যাঁ, মাঝে মধ্যে কোনো কিছু আপনার অ্যাক্সিডেন্ট হতেই পারে, ভাগ্য যদি সহায় না দেয়, কিন্তু পরবর্তী স্যারদের সহযোগিতায় এটা পার হয়ে আসাটা সহজ হয়ে যায় শেষমেশ। আচ্ছা, আপনি এখন মেডিকেলের কোন সাবজেক্টের চিকিৎসক হতে চান এবং ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চান? ভবিষ্যতে মেইনলি সার্জারি ডিপার্টমেন্টে, অর্থোপেডিক্সে যাওয়ার ইচ্ছা খুব। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন উদীয়মান নাগরিক হিসেবে নিজের দেশকে কোন জায়গায় দেখতে চান? আমাদের স্বাস্থ্য খাতের দিকে বেশি মনোযোগ দিয়ে আমাদের নেক্সট যে গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে যে সরকার আসবে, আমি বলবো ওনাদের হেলথ সেক্টর একটু মনোনিবেশ করা উচিত, এবং আমাদের একজন যে প্রতিনিধি থাকবে উনিও যেন ডক্টর হয়। কারণ একজন ডক্টর বুঝবে একজন ডক্টরের একটা হেলথ সেক্টর কী পরিমাণ আপগ্রেড করা যায়। আমি বলবো যে সরকারের নেক্সট যে সরকার, গণতান্ত্রিক সরকার আসবে, ওনাদের আপনার পেরিফেরির দিকে একটু নজরটা দেখ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সর্বশেষ আলোচক ডাক্তার তানজিমুল হকের কথার মাধ্যমে আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলেছি চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্য শিক্ষার প্রতিষ্ঠান চট্টগ্রাম মাও শিশু জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সাথে।
তাদের সাথে আলাপ আলোচনা আমরা যেটা বুঝলাম, আমাদের স্বাস্থ্যখাতে অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলোর প্রত্যেকটারই সমাধান হওয়া প্রয়োজন। সেই সাথে তারা তাদের পেশার যে সংকট আছে সেই সংকট কাটিয়ে একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য চিকিৎসকদের যে সুযোগ সুবিধা থাকা উচিত, যে প্রণোদনা থাকা উচিত, সেটিও তারা কামনা করেছেন। এর পাশাপাশি আগামীর বাংলাদেশ নিয়ে তাদের যে প্রত্যাশা সেটি হলো দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, একতার এক বাংলাদেশ যেখানে কোনো হানাহানি থাকবে না, এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থার এক বাংলাদেশ যেখানে সব নাগরিক হবে উন্নত স্বাস্থ্যের অধিকারী। তারা সেই সুন্দর বাংলাদেশ কামনা করেছেন। আমাদের সবারই প্রত্যাশিত স্বপ্নের সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।